ওই দুষ্টু, এদিকে আসো। তোমার আবার কি হলো? তোমাকে আসতে বলেছি, আসো। আমার আদর লাগবে, আমার অনেক বেশি আদর লাগবে। কেন তোমার আবার এমন মনে হচ্ছে কেন? আজব তো। আমার যখন আদর লাগবে আমি তোমাকে ডাকবো না নাকি? রাস্তার কোনো ছেলেকে ডেকে এনে আমি আদর চাইবো বলো? কি সব বাজে কথা, এসব কে শেখায় তোমাকে? কে শেখাবে আবার? তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে শেখাতে হবে কেন? আর দেখো, এইসব বাজে কথা একদম বলবে না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে ভালোবাসো। তাছাড়া তোমার কাছে আদর চাইলে তুমি যে আমাকে আদর করবে সেটা আমার জানা আছে। এখন কথা না বাড়িয়ে কাছে আসো। তাই তারপর আসলে যদি অ্যাকাউন্ট হয়ে যায়, তখন তো তুমি বলবে তোমার আর ভালো লাগছে না, আর পারবে না। কিন্তু আমার তো 2-1 রাউন্ডে হয় না, অনেকগুলো রাউন্ড লাগবে। এখন ভেবে বলো তুমি আমাকে আদর দিতে পারবে কি না। যদি সম্পূর্ণ আদরটা দিতে পারো তাহলে আমি তোমার কাছে আসবো, না হলে না। আরে বাবা, হ্যাঁ দিতে পারবো। তোমার যতক্ষণ ইচ্ছা আজকে আদর করতে পারো। আমার না কেমন কেমন লাগছে, তুমি যদি আমার কাছে না আসো, আমাকে যদি একটু ভালো না বাসো, তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। না, এখন খুব শীঘ্রই আমার কাছে আসো, আদর দিতে শুরু করো। যদি না করো তাহলে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করব। আমি আর তুমি জানো আমি ছাড়া থাকতে পারি না। আর আজকে ছুটির দিন, তুমি যদি আমাকে আদর না করো তাহলে কেমন লাগবে বলো শোনা? আচ্ছা ঠিক আছে, দেখি কাছে আসছি। কিন্তু একটা কথা ভুলেও আমাকে কামড় দিবে না। যেখানে কামড় দেওয়ার কথা আমার, সেখানে কামড় দাও তুমি। একদম এসব উল্টাপাল্টা কাজ করবে না, তাহলে তোমাকে আদর করব না। সেটা কি খুব ভালো হবে? আদর করবে না মানে? 100 বার করবে, তোমার দাদু আদর করবে। তাছাড়া আমি কি ইচ্ছে করে কামড় দিই নাকি? যখন তুমি আমাকে স্পর্শ করতে শুরু করো, কামড় দিতে শুরু করো, তখন আমি নিজেকে সামলাতে পারি না। ওই জন্যই কামড় দিয়ে ফেলি। আমি কি করব? আমার কি এটা অভ্যাস বলো? তুমি যবে থেকে আমাকে আদর করতে শুরু করেছো তবে থেকেই তো এটা হচ্ছে। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আদর করব না। দেখি তুমি আদর নিতে পারো। যদি তারপর কামড়ে দেই আর তুমিও আমাকে ওরকম করে কামড়ে দাও, তাহলে তো তোমার কেমনটা আমার সহ্য হয় না। কারণ তুমি দাঁত বসিয়ে দাও, এমন এমন জায়গা আছে এখনও দাগ পড়ে গেছে, যেগুলো আমি মানুষের সামনে দেখাতে পারি না। এটা কি ঠিক বলো? আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমি তো বললাম আমি এগুলো ইচ্ছে করে করি না। তারপরেও তুমি এমন করে রাগ দেখাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এরকম হবে না। তুমি কাছে আসো, তারপর দেখো আমি আর কখনো এরকম করব না। ঈশান আর দেরি না করে ওর কাজগুলো ফেলে রেখে নিজের কাছে আসলে লিজা আসতে দিকে ঘুরলে, তারপর গলার উপর দিয়ে 2 হাত রাখলো আর ঈশান ওর কোমরে জড়িয়ে ধরে লিজার চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখের মায়ায় ঈশান যখন তখন ডুবে যেতে পারে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? লিজা আর দুজনেই স্বামী স্ত্রী, সেটা হয়তো ওদের কথাতেই বুঝে গেছেন। আর এখানে কি হতে পারে সেটা আপনারা বুঝেছেন। আসলে লিজাকে ঈশান প্রথম দেখাতে ভালোবাসছিল, তাই লিজা ছিল ঈশানের ভাইয়ের বান্ধবীর ছোট বোন। আর ওই হিসেবে যখন লিজার আপু ওদের বাসায় আসতো তখন লিজা মাঝে মধ্যে আসতো, কিন্তু ঈশান যখন ওকে দেখেছিল তখন থেকে ওকে ভালোবাসতো, তাই ওকে বোঝানোর চেষ্টা করতো। তারপর প্রথম যেদিন ঈশানের সাথে লিজার কথা হয় সেদিন লিজার সাথে ঈশান ফ্ল্যাট করার চেষ্টা করেছিল, কিন্তু লিজা সেটা বুঝেও থেকে দূরে থাকার চেষ্টা করে। তারপর ঈশান একটা সময় বুঝতে পারে লিজা ওদের কলেজে পড়ে, তখন ঈশান ওকে আর বোঝানোর চেষ্টা করে। তারপর একটা সময় প্রপোজ করে দেয়। সেদিন লিজা বলেছিল, আমি খুব ভালো করে জানতাম যে আপনি আমাকে প্রপোজ করবেন কিংবা আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু দেখেন আমার পক্ষে আপনাকে ভালোবাসা বা বিয়ে করাটা সম্ভব না। আর আমি আপনার প্রপোজাল একসেপ্ট করতে পারবো না। আমার আপু অনেক রাগারাগি করবে। না, আজব তো। প্রেমটা কি আমি তোমার আপুর সাথে করছি নাকি তোমার সাথে করছি? তোমাকে আমি প্রপোজ করেছি, তুমি অ্যাকসেপ্ট করে নিবে। আর আমি খুব ভালো করে জানি তোমার কারোর সাথে রিলেশন আর নেই। তুমি কাউকে ভালোবাসো, তাই দেখো। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই না, তোমাকে ভালো লেগেছে আর তোমার সাথেই থাকতে চাই। মামার বাড়ির আবদার, আপনি বলে আমাকে প্রপোজাল একসেপ্ট করে নিতে হবে? কখনো না, আমি আপনাকে ভালোবাসি না আর ভালোবাসবও না। তাই এখন থেকে এরকম দুষ্টুমি, এখন ছুটিগুলো বন্ধ করা করেন। আর দেখেন, এগুলো যদি করতে থাকেন আপনার ভাইকে কিন্তু আমি ভালো করে চিনি। আমি আপুকে বলবই, আপনার ভাইয়ের কাছে আমি সবটা বলে দিব। তাহলে কি সেটা ভালো হবে বলেন? আপনার আপু আর আপনার ভাইয়ের রিলেশনটা নষ্ট হয়ে যাবে। সেটা কি আপনি চান? নাকি আপনি চান যে ওদের রিলেশনটা থাকুক?
এখন আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আমাকে সবটা জানিয়ে দিতে হবে। জানিয়ে দিবে তো দাও, কে বারণ করেছে? তুমি যত তাড়াতাড়ি ওদের জানিয়ে দিবে আমাদের বিয়েটা তত তাড়াতাড়ি হবে। তুমি কি ভাবো ওরা আমাদের রিলেশনটা মেনে নেবে না? দেখো ওরা খুব সহজে মেনে নেবে না। আর আমি বাসায় চেয়েছি এমন কোনো জিনিসের আমাকে দেয়নি, তেমনটা হয়নি। তুমি আমার লাইফের বেস্ট চয়েস। তোমাকে প্রথম দেখে ভালোবেসেছি, তাই তোমাকে কখনো ভুলতে পারবো না। তাই সোজা কথা সোজাভাবে বললাম, ভালোবাসি, ওই জন্য জানিয়ে দিলাম। তারপর যখন দেখবো তুমি আমাকে অ্যাকসেপ্ট করতেছো না তখন বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তার থেকে বলতেছি আগে ভালোবাসার চেষ্টা করো। দেখো এমনিতেই দুজন পাঠাতে হবে না, দুই পরিবার মেনে নিবে। তারপর অনেক হ্যাপি থাকবো আমরা। আজকালকার রিলেশন সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। দুদিন পর আপনার এই ভালো লাগে আর ভালোবাসাটা আর থাকবে না। আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আজ এর পেছনে তো কাল ওর পেছনে, এটা আপনাদের স্বভাব। তাই আজকের পর থেকে আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। অনেক করেছেন, এনাফ, আর নয়। যদি এমনটা করতে থাকেন, হয় আমাকে এই কলেজ থেকে ছেড়ে চলে যেতে হবে, না হলে এই শহর থেকে চলে যেতে হবে। সেটা কি খুব ভালো হবে বলেন? তাই ভালো ভালো বলছি, আপনি এসব ছেড়ে দিন, না হলে কিন্তু আমাকে এর জন্য অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে। তাই আচ্ছা, দেখি তুমি কি করতে পারো। তুমি যে আমাকে ভালোবাসো সেটা তুমি বুঝতে পারতেছো না। আমি যদি তোমাকে ইগনোর করতে শুরু করি সেটা তোমার জন্য খুব বেশি খারাপ হবে, কষ্ট পাবে তুমি। তাই ভালোই ভালোই বলছি, তুমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও আর আমাকে মেনে নাও। দেখো অনেক হ্যাপি থাকবো আমরা। আপনাকে আমি কতবার বোঝাবো? আপনাকে আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না? তারপর এরকম পাগলামি কেন করেন? সবসময় আপনাকে কি অ্যাপ্লিকেশন পাঠিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনাকে আমার অসহ্য লাগে? তারপরও কেন বোঝেন না আপনি? ও এত বেশি অসহ্য মনে করো আমাকে? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমাকে আর দেখতে পাবে না। ভালো থাকতে পারবে তো? আর এই দুষ্টুমি খুনসুটিগুলো না কেউ করবে না তোমার সাথে। আমি খুব ভালো করে জানি তুমি আমাকে ভুলতে পারবে না। তারপরও যদি শত কান্নাকাটিও করো না, তখন কিন্তু ভালো থাকতে পারবে না। তাই খুব বাজেভাবে কষ্ট পাওয়ার থেকে একটাবার ভেবে দেখো। সময় নেওয়ার হলে নাও, তারপর এরকম করে ইগনোর করবে। ঈশানের কথায় লিজা সেদিন চুপ করেছিল, আর ঈশান বুঝে গেছিল এই সম্পর্ক হতে হবে না। কারণ লিজা অনেক জেদি আর রাগী একটা মেয়ে। তাই ঈশান ওর থেকে দূরে থাকার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। যত বেশি নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল, ও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতো না। কারণ লিজা এদিকে ওদিকে ছেলেদের সাথে কথা বলে বেড়াতো, যার জন্য অনেক বেশি খারাপ লাগতো। তাই ঈশান ঠিক করে শহর ছেড়ে কিছুদিনের জন্য দূরে থাকবে। তাই আর দেরি না করে 1 সপ্তাহ পরে ওর খালার বাসাতে চট্টগ্রাম চলে যায়। সেখানে গিয়ে পুরো একটা মাস কাটিয়ে আসে। এরপর সে জানতে পারে লিজার আপুর বিয়ে সামনের সপ্তাহে। তখন অবাক হয়ে যায় যে এই সামান্য বিষয়টা ওর ভাই ওকে আগে জানালো না। কারণ লিজার আপুকে নিজের আপুর মতোই জানে, আর লিজার আপু এর মাঝে ওর খোঁজ খবর নেয়নি। তাই ঈশান ভেবেছিল ওদের বিয়েতে যাবে না, বিয়েতে গেলে হয়তো নিজের সাথে দেখা হবে। তাই ঈশান ওর আব্বু আম্মুকে বলে দেয়, দেখো আব্বু আম্মু, এই বিয়েতে আমি যেতে পারবো না। আমার কোনো বিয়েতে যেতে ইচ্ছা করে না। আমি বাসাতেই ভালো আছি। আমি অনেক দূর থেকে আসছি। তোমরা অন্তত আমাকে আর এরকম চাপ দিও না। তাছাড়া আমার কোনো ইচ্ছা নেই ওইখানে একগাদা সুন্দরী মেয়েদের মধ্যে যাওয়ার। কিন্তু লিজা লাবণীকে তোকে নিয়ে যেতে বলেছে, আর তুই না গেলেও অনেক কষ্ট পাবে। তাছাড়া ও তোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল, তুই দূরে, ওই জন্য তোর ফোন নাকি কল ঢুকতো না। ওই জন্যই তো তোকে নাকি ফোনে পেত না। সবসময় নেটওয়ার্কের সমস্যার কারণে নাকি তোর সাথে যোগাযোগ করতে পারিনি। এখন তুই যদি না যাস অনেক বেশি কষ্ট পাবে। সবার জোড়াজোড়িতে ঈশান শেষ পর্যন্ত যেতে বাধ্য হয়। যাওয়ার পর দেখতে পায় যে বিয়ে বাড়িতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তখন ঈশানকে একটা জায়গায় বসে রইল, কারণ আলাদা একটা জায়গায় বসলো যেন লিজার সাথে ওর কখনো দেখা না হয়। কিন্তু হুটহাট করে কোথা থেকে যেন লিজা এসে ওর সামনে দাঁড়ালো। লিজা ঈশানকে দেখে অবাক হয়ে গেল। একটা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে, কেমন বিয়ের সাজে লেহেঙ্গা পরেছে, এত সুন্দর করে সেজেছে, যার জন্য মেয়েটাকে একদম পরীদের মতো লাগছে। ঈশান একবার ওর দিকে তাকিয়ে তারপর সেখান থেকে চলে আসতে গেলে লিজা ঈশানের একটা হাত ধরে, সাথে সাথে হাতটা ছাড়িয়ে নেয়। তারপর লিজার দিকে ঘুরে বলতে শুরু করে, কি সমস্যা কি আপনার? এখানে আসছি দেখে এখন অপমান করবেন নাকি তাড়িয়ে দেওয়ার জন্য কোনো নাটক করবেন? এসব কিছুই করতে হবে না। দেখেন আপনার আপু আসতে বলেছিল, এই জন্য এসেছি। আর তাছাড়া আমি তো আপনার সামনে আসি না। তাহলে এখানে আসছি বলে কি অনেক বেশি খারাপ লাগছে? তাহলে বলে দিন আমি চলে যাচ্ছি। ঈশান, তুমি এরকম করে কথা বলতেছো কেন? তুমি জানো না তোমার এই ইগনোর করলে আমি নিতে পারি না? তারপর আজকে এতগুলো দিন পর আমি তোমাকে দেখতে পাচ্ছি। তোমাকে দেখার পর আমার ভেতর কি চলছে আমি তোমাকে কি করে বোঝাবো? তোমাকে আমি বলতেই পারছি না।
আমি তোমাকে ছাড়া এতদিন কি করে ছিলাম? লিজার এমন ধারা কথাতে ঈশান অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল, কারণ লিজা বলছে এমন কিছু, তাই ওর চোখের দিকে তাকিয়ে রইল। এর মাঝে লিজার আপু এসে ওর পাশে দাঁড়ালো। ঈশান ওনার দিকে তাকিয়ে রইল। এবার লিজা আপু বলতে লাগলো, দেখো ভাইয়া, আমি লিজার মুখ থেকে সবটা শুনেছি। তোমার এই একটা মাস চলে যাওয়াতে আমার বোনটা পুরো পাগল হয়ে গেছিল। ও বারবার তোমার বাসায় যেত, তোমার কথা জিজ্ঞাসা করত, কিন্তু বলতে পারছিল না ও তোমাকে ভালোবাসে। আর ও হয়তো তোমার সাথে তখন ভুল করেছে আর ইগনোর করে অন্যায় করেছে, তার জন্য অনেক কষ্ট পেয়েছে। তোমার বন্ধুদের সাথে সবসময় কথা বলতো তোমার বিষয়ে, কিন্তু ওরা কিছু বলতো না। আজকে আমার মনটা 1 মাস যাবতও ঠিকমতো খাওয়া দাওয়া করে না, শুধু তোমার জন্য, তোমাকে ভালোবাসি বলে। তাই তুমি আর ওকে কষ্ট দিও না প্লিজ। আপু, আপনাদের কি মাথা খারাপ হয়েছে? কী সব বলছেন? যেখানে আপনার বন্ধু দিন আগে বলেছিল আপনি এই সম্পর্ক মেনে নেবেন না, আপনার আর ভাইয়ার সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি আমি আপনার বোনের সাথে রিলেশনে যাই, আর উনি আমাকে 2 চোখে সহ্য করতে পারে না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই এসব বলে কোনো লাভ হবে না, আমি এর মধ্যে জড়াবো না। আর এসব বলে আপনার আমাকে মায়ায় ফেলতে পারবেন না। আমি বুঝতে পারছি আপনার আমাকে অপমান করার জন্য এমন একটা করেছেন, তো দেখেন এখানে অন্তত কোনো সিন ক্রিয়েট করবেন না, তাতে আমার আব্বু আম্মুর সম্মানটা নষ্ট হয়ে যাবে। লিজা বুঝতে পারছে, তাই তাড়াহুড়ো করে এসে ওকে ঝাপটে জড়িয়ে ধরেছিল, কান্না করে দিয়েছিল। তখন ঈশান ওর আপু, তারপর আব্বু আম্মু পর্যন্ত ছিল, কারণ লিজা নাকি এর মাঝে অনেক পাগলামো করেছে। ঈশানকে কষ্ট দিয়েও নিজেও ভালো থাকতে পারেনি, অনেক কান্নাকাটি করেছিল সে। এমনকি ঈশানের পুরো পরিবারই বিষয়টা জানে, আর আজকে ওদের বিয়ে দেওয়ার জন্য এখানে ঈশানকে নিয়ে এসেছে। ঈশান এমন কিছুর জন্য অবাক হয়ে গেল, কারণ যেখানে বিয়ে হওয়ার কথা নাকি ওর লিজা আপুর, সেখানে লিজার বিয়ে হবে। এমন কিছু শুনে অবাক হয়ে যায় সে। তখন লিজা আপু ওদের বলে, দেখো ভাইয়া, তোমার ভাইয়ের সাথে আমার বিয়েটা অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তুমি তখন বাসার বাহিরে চলে গেছিলে তোমার পরিবার মেনে নিবে না বলে। আমরা কোর্ট ম্যারেজ করে রেখেছিলাম, আর 15টা দিন আগে সবটা ঠিক হয়ে যায়। তারপর আমরা ঠিক করি যে তোমাদের বিয়েটাও দিব। ওই জন্য আমরা তোমাকে কৌশলে বাসায় আসতে বলি, আর বলেছিলাম আমাদের বিয়ে হবে। আর এখানে তুমি আসবে না ফিরে, এরকমটা করতে এসে প্লিজ তুমি রাগ করে থেকো না। লিজার আব্বুও মুখের এমন কথা শুনে কিছু বলার অবস্থা ছিল না। ভাবতে পারেনি যে বাসায় আসার সাথে সাথে ওকে বিয়ে করতে হবে। ঈশান বিয়ে করতে চাইছিল না বলে লিজা কান্নাকাটি করছিল। শেষ পর্যন্ত কান্না করতে করতে জ্ঞানই হারিয়ে ফেললো। তারপর আধা ঘন্টা পর জ্ঞান ফিরতে ঈশান কোনো উপায় না পেয়ে লিজাকে কোলে করে তারপর স্টেজে বসিয়ে দেয়। ওর একটা হাত জড়িয়ে ধরে রেখেছিল পুরো বিয়ের সময়টা জুড়ে। তখন আর কি বিয়েটা করে নেয়, আর তারপর থেকে ওদের ভালোবাসাটা চলছে। আর লিজা রোজ ঈশানের কাছ থেকে ভালোবাসার আদায় করার জন্য ওকে নানাভাবে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। আর আজকেও সেটাই করছিল। ছুটির দিনে সকালে বসে কাজ করছিল, তাই লিজা ওকে কাছে টেনে নেওয়ার জন্য এমন করে কথা বলল। কিন্তু ঈশান আসতে চাচ্ছিল না বলে লিজা ওকে এমন কিছু বলল। তো ঈশান লিজার চোখের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল, আমার এখানে আদর লাগবে, এখনই দাও। ঈশান আর দেরি না করে লিজার মুখের এক পাশে হাত রেখে ওর 4 ঠোঁট এক করে দিল। তো ভালো থাক ভালোবাসা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।